ইসকন একটা সংগঠন নাকি? এখন ইসকন নিয়ে সবাই, আর তারপরে আবার বিরাট একটা বিবৃতি বিএনপিও দিয়েছে কি না ও ব্যান করা যাবে না। ওটার অনুমোদন আছে নাকি ইসকনের? আমাদের রেজিস্ট্রেশন আছে, ইসকনের আছে, তো ওইটার আবার ব্যান করা কি? আর আমার দেশের হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তাতে মোদির কি? আমার দেশের তোর তো না, মোদির লোকটা কিসে? সে তো মোদির দেশের না, ভারতের নাগরিক তো নয় যে ভারতে এত বেশি কথা বলতে থাকবে আর তার জন্য আমাকে জবাব দিতেই হবে। ওই এক বিজেপির নেতা কি নাম পশ্চিমবঙ্গের, উনি এত কথা বলবেন কেন? বললে বলতে থাকুক, তার দেশের জন্য যদি এটা ভোটে কাজ হয়, তার পার্টির কাজ হয়, সে বলতে থাকুক, আমার তাতে কোনো বক্তব্য নেই। কিন্তু তার বক্তব্য আমার কাছে কোনো গুরুত্ব পাল্টো প্রশ্ন আসে না। এত অন্যায় আওয়ামী লীগ করেছে, ওই শেখ হাসিনা গিয়ে মোদির কোলে বসে থাকলেও কোনো লাভ হবে না, তাকে জবাব তো দিতে হবে। এবং জবাব দেওয়ার জন্য তখন মোদির সাধ্য নাই। যদি ওইখান থেকে আন্তর্জাতিক আদালত তাকে আসামি হিসেবে ডাকে, মোদি আঙ্গুল চুষতে হবে, কিচ্ছু করতে পারবে না। কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই। আমি তো এখানে ভারত টারত পরে দেখি, আমি বলি আমার নিজের নিরাপত্তা কই? আমি এখন প্রেস ক্লাবের সামনে দিয়ে যাবো, ওইখানে ইসকন বা আর এক কোনো টিসকন একটা সভা করছে, আমাকে দেখেই বার শুরু করে দিল। এইটা হলে এই দেশ থাকবে কিভাবে? অতএব এটা বন্ধ করবার জন্য যা যা করা দরকার সেটা সরকারের করা উচিত, আমরা তার সাথে থাকবো। আবার বলি, আগে শেখ হাসিনা তাদের পা ধুয়ে পানি খেত, এখন আমরা তার পায়ের কাছে হাতও নিয়ে যাব না। ও হাত বাড়াবে তো আমি হাত বাড়াবো, হাত না বাড়াবে আমার হাত আমার কাছে থাকবে। আই ডোন্ট কেয়ার। কেউ যদি মনে করে, আমি বিদ্বেষ ছড়াচ্ছি না, কিন্তু আমি বলছি কেউ যদি মনে করে যে আমরা ইন্ডিয়ার কাছে বাধা আছে কেমন, সেটা সত্যি তো না। ইন্ডিয়াও আমাদের কাছে বাধা আছে। এক সেভেন সিস্টারে রক্ষা করেই তাদের জানের উপর দিয়ে উঠে যাবে। আওয়ামী লীগ ব্যান করবেন বলে একবারও বলছেন না, কিন্তু এমন পদ্ধতিতে যাচ্ছে যে আওয়ামী লীগ তো আউ করার সুযোগও পাচ্ছে না, পাবেও না। এত অন্যায় আওয়ামী লীগ করেছে, ওই শেখ হাসিনা গিয়ে মোদির কোলে বসে থাকলেও কোনো লাভ হবে না। ধরেন এরপরে যদি আন্তর্জাতিক আদালতে মামলা যায় তাদের বিরুদ্ধে, আন্তর্জাতিক আদালত যদি আমাদের মামলা অ্যাডমিট করে, আন্তর্জাতিক আদালতে এই মামলার যারা যারা আসামি তাদের সামন করতে পারবে না। এখন তো বলা হচ্ছে যে আপনার মিয়ানমারের যিনি প্রধান সেনাপতি তাকে ডাকা হবে, তো শেখ হাসিনাকেও ডাকা যাবে। তাহলে উনিও কম লোক মারেন নাই, তাকে জবাব তো দিতে হবে। এবং জবাব দেওয়ার জন্য তখন মোদির সাধ্য নাই। যদি ওইখান থেকে আন্তর্জাতিক আদালত তাকে আসামি হিসেবে ডাকে, মোদি আঙ্গুল চুষতে হবে, কিচ্ছু করতে পারবে না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি যা ভাবতেই পারি নাই, ডক্টর ইউনূস হয়তো সেরকম অনেক কিছু। আগে কি হতো দেখেন, শ্রীলঙ্কার ক্রাইসিসের কথা অনেক শুনেছেন না? তখন সবাই বলতো শ্রীলঙ্কাকে কেউ টাকা পয়সা দিচ্ছে না, দেবে না। আমাদের গত সরকারকেও তো কেউ টাকা দিতে চায় নাই। আর ডক্টর ইউনূস মানে আগে টাকা দিতে চায় নাকি ঋণ দিতে চায় নাই, আবার বৈদেশিক রিজার্ভ শূন্য হয়ে যাচ্ছে, আবার ডলার থাকছে না, টাকার মান থাকছে না, দেশ চলবে কেমনে? তখন কোনো বিদেশি শক্তি আমাকে সাহায্য দিতে চায় নাই, কোনো বিদেশি শক্তি চায় নাই। কিন্তু ডক্টর ইউনূস গেলেন জাতিসংঘে, কি হয়েছে? $10 বিলিয়ন অনুদান দিয়েছে, ভাবতে পারেন? এবং $5 বিলিয়ন ঋণ দেওয়া হবে। আরে 15 বিলিয়ন হলে কি হতে পারে? ডক্টর ইউনূস বলেছেন আমাদের অর্থনীতি একটা সলিড ভিত্তির উপর দাঁড়িয়ে যায়। আপনি কি চান? দেশ ঠিক হোক চান তো, অর্থনীতিতে ভালো চান তো? উনি এই পথে যেভাবে যাচ্ছেন এইটাকে আগে ধন্যবাদ দেন। কিন্তু আমি আবার এটা বলি, ইকোনমিক্স মানে ইট ইজ এভরিডে বিজনেস অফ লাইফ। প্রতিদিন আমি যা করছি সেটা আমার অর্থনীতির অংশ। আমি বাজার করতে গিয়ে দেখি মরিচের দাম 400 টাকা কেজি, ওই ডক্টর ইউনূসের আমেরিকা গিয়ে কত টাকা পেয়েছে, ওইটাতে আমি কী করবো? কোনো কাজ হবে? $10 বিলিয়ন ডক্টর ইউনূসকে 6 মাস পরে দেবে, আমি 6 মাস মরিচেও নাই, পেঁয়াজও নেই, চালও নাই, আমি ওই টাকা দিয়ে কী করবো? মানুষের এই ব্যাপারটাও দেখতে হবে। আমি 100 বার বলবো যে সরকার এই জিনিসের দাম যেরকম করে বেড়ে যাচ্ছে, মানুষের যে দুর্ভোগ হচ্ছে এটা মেটাতে পারছে না। তখন বলছি আপনি দাম যদি মেটাতে না পারেন, যত তাড়াতাড়ি পারেন ভোট দিয়ে দেন। আমি কিন্তু ভোটে জিতে যে ক্ষমতায় যাবো তার সুযোগ নাই, কাজে আমাকে কেউ বলবে না, বিএনপি বললে তো ধরবে, আমাকে ধরছে না। কিন্তু আমি বলছি কেন? আমি মনে করি ওই যে আমেরিকা আমাদের ফরেন সেক্রেটারি যখন গেছেন আমাকে তাকে বলেছে, দেখো আমরা ডক্টর ইউনূসকে সর্বাত্মক সমর্থন দিচ্ছি,
কিন্তু আমরা তাড়াতাড়ি ভোট দিতে বলি, কারণ সময় যত বেশি হবে তত জনপ্রিয়তা কমবে। দাম না কমলে জনপ্রিয়তা কমবে না, প্রতিদিন বানাবার হলে এই যে ঘটনাটা ঘটলো চিন্তা করতে পারে, ইসকন একটা সংগঠন নাকি? এখন ইসকন দিয়ে সবাই, আর তারপরে আবার বিরাট একটা বিবৃতি বিএনপিও দিয়েছে কি না ও ব্যান করা যাবে না। ওটার অনুমোদন আছে নাকি ইসকনের? আমাদের রেজিস্ট্রেশন আছে, ইসকনের আছে, তো ওইটার আবার ব্যান করা কি? হ্যাঁ, একটা আপনি বলতে পারেন যে ভাই এখন কি করবে সেটা ঠিকঠাক মতো করে, যাতে উল্টাপাল্টা না হয়। আর আমার দেশের হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তাতে মোদির কি? আমার দেশের তোর তো না, মোদির লোকটা কিছু, সে তো মোদির দেশের না, ভারতের নাগরিক তো নয় যে ভারতে এত বেশি কথা বলতে থাকবে আর তার জন্য আমাকে জবাব দিতেই হবে, তাকে সন্তুষ্ট করতে হবে। আমি একবারই তাকে বলবো, আমার দেশের জনগণের মধ্যে কোনো বিভেদ নাই, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই আছে আমাদের কাছে সবাই সমান, আমরা সবার অধিকার সমানভাবে রক্ষা করব। কোথাও যদি রক্ষা না হয় তাহলে বলবে, আমি সেটা জবাব দেব। কিন্তু তার আগে তুমি বারে বারে যে সমস্ত কথা বলছো এই কথা বন্ধ করো, না হলে তোমাদের কথার কোনো জবাবও দেব না, আমরা আমাদের মতো করব। ওই এক বিজেপির নেতা কি নাম পশ্চিমবঙ্গের, উনি এত কথা বলবেন কেন? বলতে থাকুক, তার দেশের জন্য যদি এটা ভোটে কাজ হয়, তার পার্টির কাজ হয়, সে বলতে থাকুক, আমার তাতে কোনো বক্তব্য নেই। কিন্তু তার বক্তব্য আমার কাছে কোনো গুরুত্ব পাল্টো প্রশ্ন আসে না। আমি আমার দেশের ব্যাপারে স্পষ্ট করতে চাই, এটা একটা সোজা কথা নয়। আপনি একটা সমাবেশ ডেকেছেন, সেই সমাবেশের মধ্যে একজনকে পিটিয়ে হত্যা করেছেন। বিচার করা ছাড়া যদি যায় তাহলে এই দেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই। আমি তো এখানে ভারত টারত পরে দেখি, আমি বলি আমার নিজের নিরাপত্তা কই? আমি এখন প্রেস ক্লাবের সামনে দিয়ে যাবো, ওইখানে ইসকন বা আর এক কোনো টিসকন একটা সভা করছে, আমাকে দেখেই বার শুরু করে দিল। এইটা হলে এই দেশ থাকবে কীভাবে? অতএব এটা বন্ধ করবার জন্য যা যা করা দরকার সেটা সরকারের করা উচিত, আমরা তার সাথে থাকবো। কিন্তু তার সাথে সাথে বলি, এই ঘটনাকে নিয়ে পাল্টা আবার রায়ট করতে যাবেন না। আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ দিই। একটা জিনিস সত্যি, এখানে লিখেছেন আপনি, কিন্তু তারপরেও এই কথাগুলো লিখতে হবে, বাংলাদেশের মানুষের মতো এত ধৈর্য এত সৌর্য পৃথিবীর কম লোকের আছে। একটা হিন্দুর গায়ে টোকা পড়েছে? আমি 1964 সালের 1 জানুয়ারি ঢাকাতে আসছিলাম, তখন রায়ট চলছে, বিহারিরা ছিল, কিছু হলেই কলকাতায় একটা যদি ছুরি বসায় কেউ মুসলমানের গায়ে, এইখানে 2টা ছুরি 2টা হিন্দুর গায়ে বসানো হতো, চলতোই। কীরকম রায়ট আপনারা জানেন না? ওই যে ট্রেন টু পাকিস্তান পড়েছেন আপনারা কেউ? খুশবন্ত সিংয়ের ট্রেন ভর্তি খালি লাশ, ওই বিভৎস দৃশ্য আমরা চাই না তো। আমাদের দেশ শান্তি থাকুক, ওরা যাই করে করুক। তাদের আবার বলি, আগে শেখ হাসিনা তাদের পা ধুয়ে পানি খেত, এখন আমরা তার পায়ের কাছে হাতও নিয়ে যাব না। ও হাত বাড়াবে তো আমি হাত বাড়াবো, হাত না বাড়াবে আমার হাত আমার কাছে থাকবে, আই ডোন্ট কেয়ার। কেউ যদি মনে করে, আমি বিদ্বেষ ছাড়াচ্ছিল, কিন্তু আমি বলছি কেউ যদি মনে করে যে আমরা ইন্ডিয়ার কাছে বাধা আছে কেমন, সেটা সত্যি তো না। ইন্ডিয়াও আমাদের কাছে বাধা আছে। এক 7 সিস্টারে রক্ষা করেই তাদের জানের উপর দিয়ে উঠে যাবে। বহু জায়গা আছে যেখানে আমাদেরকে তাদের হিসাব করে চলতে হবে। আমরা তাদের এই কথাই বলবো, বন্ধুর মতো থাকেন, যদি থাকেন আমরা বন্ধুর মতোই থাকতে চাই, অযথা ঝগড়া টগড়া করতে চাই না, গোলমালও করতে চাই না। কিন্তু এমন কিছু করবেন না, এমনিতেই শেখ হাসিনাকে জায়গায় যে একটা অন্যায় করছেন, শেখ হাসিনা তার ওইখানে থেকে রেগুলার ভিডিও ছাড়ে, আপনি বন্ধ করতে পারছেন না। তার মানে থেকে উস্কানি দিচ্ছে, এই কথা সারা দুনিয়ার কেউ তো অস্বীকার করতে পারবে না। আপনি একজন পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়েছেন, যিনি সেখান থেকে তার রাজনীতি চর্চা করছে, এইটা কোনো ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে পড়ে না। অতএব আমরা তার বিরোধিতা করতেই পারি, তবে সবার উপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে নিজেদের মধ্যে সমস্যার সমাধান করা। এই পয়েন্টটা বলে আমি শেষ করবো, বিকজ আবার আর একটা প্রোগ্রামে যেতে হবে। এখন সংস্কারটা হবে কেমনে? উনি ইসলামিক কনস্টিটিউশন চাই, ইনি বলে ভাই অন্তত রাষ্ট্রধর্ম ইসলাম যেন থাকে। আমি মনে করি না, সেকুলার কনস্টিটিউশন চাই। এই 3 জন যখন ডক্টর ইউনূসের সাথে বসলাম, উনি কি সিদ্ধান্ত দেবেন? আপনি কি সিদ্ধান্ত দিতেন? আমাদের যতগুলো দল আছে, যদি 15টা দল থেকে 15,000 মত আছে, এবং 15,000-এর মধ্যে 7,500 একটার সাথে একটা মিলে না।
এত বিভাজিত সমাজ কম আছে। ওই যে সেদিন মানে তাও 1.5 মাসের মতো হয়েছে, 14 দল মানে ওই দলটা 15 বা 16 দল যারা বিএনপির সাথে ছিল তারা গেছে ইউনূস সাহেবের সাথে দেখা করতে। ফেরার পরে দেখা গেল তারা 1.5 ঘন্টা আলোচনা করে 2000টা প্রস্তাব দিয়ে আসছেন সংস্কারে। তা পেপারে লিখেছে, আমি বানিয়ে বলছি না। তা আমি চিন্তা করলাম বাকি দল আমরা সবাই মিলে গেলে 5000 হবে। ডক্টর ইউনূস ওগুলো রেখে মনের দুঃখে শেষ পর্যন্ত বলে আমি চলে গেলাম দেশ ছেড়ে, ভাই পারবো না। এত করে ঠিক করবেন কীরকম করে? অতএব আমি তাকে বললাম কি, স্যার আপনি কি চাপিয়ে দেবেন? কেন চাপিয়ে দেবো না তো। তাহলে দেখেন উনি কি কথা বলেছেন, যতগুলো মিলবে সেগুলো সংস্কার করব, আর যা মিলবে না রেখে দেব। আর ওরা যদি কিছুই মিলতে না চায় তাহলে বলবো ঠিক আছে রেখে দেবই গেলাম। শেষের কথাটার জন্য আমি মনে করি একটু রাগটা করে বলেছেন, অভিমান করে বলেছেন, ওইটা তো আর করা উচিত হবে, উনি করবেন ওরা। আর একটা কথা আমি তাকে বলতে চাই, সেটা হচ্ছে যতগুলো মিললো তা তো করবেনই, আর যেটা একটু কাছাকাছি আসে একদম পুরো মিলে নাই সেগুলো একটু কথাবার্তা বলেন। ডক্টর ইউনূসের ওয়েটটা তো অন্যরকম, উনি আমাকেই শুধু না মির্জা ফখরুলকে যদি বলেন, এমনকি বেগম জিয়ার সাথেও যদি বলেন যে না এটা এই কারণে আপনি ছেড়ে দিতে পারেন। বাংলাদেশে একটা অনন্য উদাহরণ খেয়াল করে দেখেন, এরশাদের পতনের পরে আওয়ামী লীগ আর বিএনপি পার্লামেন্টের মধ্যে বসে সরকার পদ্ধতি বদলে দিয়েছিল না? বিএনপি তার প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাদ দিয়ে পার্লামেন্টারি পদ্ধতিতে আসলো না? তো অত বড় ঘটনা যদি হয়ে থাকে তাহলে এখনও আমরা অনেক দূর যেতে পারবো। আমার খারাপ লাগছে কোনটা, বা আমি একটু চিন্তিত কেন, ডক্টর ইউনূস কারোর সাথে এসব নিয়ে কথা বলছেন না। এই সরকারে কেউই কারোর সাথে কথা বলে না। ওইটা আবার কোন ভাব, মানে সবই আপনারা জানেন, আমাদেরটা শুনতে হবে না। এখন থেকে যদি কথা বলতেন তাহলে হতে কি অনেক ডিফারেন্স আগে থেকে কমাতে পারতেন, সেটা ভালো হতো। এই কথাও আমরা বলে এসেছিলাম। উনি তো তখন বললেন হ্যাঁ কথা বলতে চাই, এখন আবার কথা বলছেন না। এখন বলছেন ওই যে কমিশনগুলো করেছে সেই কমিশন যে প্রস্তাবগুলো দেবে সেইটা নিয়ে পরে সরকার কথা বলবে। তাও কথা বলুক, ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। কেউ যদি অধৈর্য হয়ে যায় বোঝাবো ভাই একটু ধৈর্য ধরেন। এমনিতে যদি ধরেন কিছু না হইতো তাহলে এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো না, তাহলে আরও তো 3 বছর 3.5 বছর পরে ভোট হতো। তারপর অপেক্ষা তো 4.5 বছর করতেই হতো, আপনি তো 4.5 বছর করতে হচ্ছে না, 1.5 বছর 2 বছর করতে হচ্ছে। পারবেন না কেন? আমি মনে করি তারা তাও পারবে, বলতে পারে অনেকগুলো কারণে। এখন যেভাবেই দেখেন রাজপথের লড়াই আমি করেছি, আপনি কিন্তু ঘরে বসেছিলেন লেখাপড়া করতেন। এখন আপনি কমান্ড দেন, আপনি নেতৃত্ব দেন, আমি আপনারটা শুনি, আমার একটু খারাপ লাগতে পারে না? তাতে আপনার মন খারাপ লাগবে কেন? আমি 4 বছর জেল খেটেছি, আপনি এই পুরা 4 বছর হিল্লি দিল্লি ঘুরে বেড়েছেন, লেখাপড়া করেছেন, সেমিনারে বক্তৃতা করছেন, এখন এসে আবার আমাকে উপদেশ দিচ্ছেন। তখন মনে হয় বেটা তুই কী করছিস আমি জানি না, আমার মন তো খারাপ হতে পারে। এইটার জন্য মাইন্ড করা উচিত হবে না। আমাদের একটু ধৈর্য ধরে পরস্পরকে বুঝতে হবে। আমি মনে করি আমাদের এখনকার কাজ হচ্ছে যত বেশি পরস্পরের মধ্যে ডিসকোর্স বাড়ানো, যত বেশি সম্ভব পরস্পরের সাথে কথা বলেন, দল থেকে দল, দলের মধ্যে নেতার সাথে নেতা, এক দলের নেতার সাথে আরেক দলের নেতা একসাথে ডেকে আনুষ্ঠানিকই বসতে হবে তাও তো না। ধরেন স্যার যদি আমাকে ফোন করে বানা একটু আসবো আজকে বিকালে তোমার সাথে কথা আছে, আমি তো যাবই। আমি মনে করি মির্জা ফখরুলকে ডাকলে উনিও যাবেন, তো কথা বলবেন। উনি যদি কথা না বলতে পারেন উনি কিছুক্ষণ বলতে পারেন, আরেকজনকে দেবেন তুই বসো, উনি বসে থাকবেন। বয়স বেশি হয়ে গেছে, যদি শরীর খারাপ লাগে দাঁড়িয়ে ঘুমাবেন, কিন্তু তাতে কেউ বাইন করবে না, বুঝবে যে তারা উদ্যোগ নিয়েছেন। এই ডিসকোর্স বাড়ালে যত বেশি নিজেদের মধ্যে কথাবার্তা হতে থাকবে, আমি মনে করি আমরা সমাধানের দিকে যেতে থাকবো। তারপরে চোখ কান খোলা থাকবেন, কারণ ইস্কন যে কী করে আর মোদি যে কী করে তা তো জানি না। শেখ হাসিনাও বসে আছে, তাদের লোকজনও আছে, মিছিল হলেই সেখানে ছাত্রলীগকে পাওয়া যায়। যে মিছিল হোক ছাত্রলীগ আছেই, মানে ওইখান থেকে ওই যে টিপে দিয়েছে যা সব জায়গায় থাকবি ওরকম করে ধরে। ওদের প্রতি এই দয়া মা দেখানো ইনক্লুসিভ সোসাইটির নাম করে তাদেরকে ইউ লেট দেম লুজ, একদম ফ্রি ছেড়ে দেন, এইটা হবে না, উচিত হবে না। তাহলে আমরা সাফার করবো। ভালো থাকবে সবাই, অনেক বেশি সবাই নিয়েছি। অনেক ধন্যবাদ।